সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা শকুন বিলুপ্তির ফলে আমাদের কি ক্ষতি হচ্ছে এবং কিভাবে এর সংরক্ষণ করা যায় এই বিষয়ে আলোচনা করব। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইনামাল হক। তারপরে আছেন আমাদের সাথে IUCN এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস্টার ইশতিয়াক উদ্দিন আহমেদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং যিনি দীর্ঘদিন ধরে প্রকৃতি ও জীবন নিয়ে কাজ করে যাচ্ছেন মুকিত মজুমদার বাবু। And of course we have a foreign guest from RSPB, Mr. Chris Bowden. He is the International Species Recovery Officer from that organization, as well as we have with us Ms. Ananya Mukherjee. She is Balchar Safe June coordinator of the same organization, that is RSPB. তো দর্শক মণ্ডলী, আজকে আমরা প্রথমেই শুরু করতে চাচ্ছি এমন একটি পাখি নিয়ে যা প্রকৃতিতে বিশেষ করে অবদান রাখে। আপনার ঝাড়ুদার যাকে বলা যায় বা স্ক্যাভেঞ্জার্স যাকে বলা যায়, সেই রকম একটি পাখি শকুন। আমি প্রথমেই এই শকুন নিয়ে কথা বলতে চাই জনাব ইনামাল হকের সাথে। ইনামাল হক ভাই, আপনি তো জানেন যে বাংলাদেশের শকুন প্রায় শেষ এবং এই শকুনের অবস্থা এতটাই খারাপ যে আমাদেরকে এটা নিয়ে ভাবতে হচ্ছে অনেক দিন ধরেই। তো এটা কেন হলো, কেন আমাদের এই শকুন আমাদের প্রকৃতি থেকে হারিয়ে গেল, যখন একসময় আমাদের অনেক শকুন ছিল এবং আমাদেরকে সত্যি সত্যি শকুন সহযোগিতা করত? আমাদের দেশে স্থায়ীভাবে বাস করে এমন 3 জাতের শকুন ছিল। এর মধ্যে গিন্নি শকুন এবং সরুঠুটি শকুন একেবারে শেষ হয়ে গেছে, বেশ কয়েক বছরই হলো। শুধু একটি অবশিষ্ট আছে, বাংলা শকুন। এর বৈজ্ঞানিক নামও জিপস বেঙ্গালেন্সিস, বাংলার নামে নাম। এই শকুনটি এখন কয়েকটি মাত্র অবশিষ্ট আছে, এটাও বোধহয় শেষ হয়ে যাবে। গত 30-35 বছর ধরে গরুর চিকিৎসায় নতুন কিছু ওষুধ এসছে যেটা শকুনের জন্য বিষাক্ত। গরুর গায়ে ইঞ্জেকশন দেওয়া হয়, সেই গরু মরে গেলে গরু খাওয়ার সাথে সাথে শকুন সব মরে যায়। আমরা বুঝতে পেরেছি অনেক পরে এই অঞ্চলে এই ওষুধটি এর ডাইক্লোফেন এর নাম ডাইক্লোফেনাক, এটাকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ 2010 সালে নিষিদ্ধ করেছে, তবে নিষিদ্ধ করার পরেও তো সময় লাগে ব্যবহার বন্ধ করতে। এখন বেশ কিছুটা ব্যবহার কমে এসছে, কিন্তু ইতিমধ্যে আরেকটা বিষাক্ত ওষুধ নতুন করে ব্যবহার হচ্ছে, কিটোপ্রোফেন। সেটা এখন প্রায় 50% যে গবাদি চিকিৎসায় যে ওষুধ ব্যবহার হয় এই কিটোপ্রোফেন, এটাতেও শকুন মরে যায়। এখন আবার এটাকে নিষিদ্ধ করতে হবে, এটা এখন করার কাজে বন বিভাগ হাত দিয়েছে। আশা আমরা করছি যে শিগগিরই হবে, কিন্তু ইতিমধ্যে কিন্তু সব শকুন মরে শেষ হয়ে যাচ্ছে। আমি পরবর্তী পর্যায়ে আবার ফিরে আসবো আপনার কাছে। আমি এখন যাচ্ছি জনাব ইশতিয়াক উদ্দিন আহমেদ। আপনি IUCN, একটি আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থা, আপনি এটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন। আমি জানি যে IUCN বিশেষ করে শকুন সংরক্ষণের বিষয়ে একটি প্রকল্প করছে। আপনি যদি একটু সম্পর্কে বলেন যে কোন জায়গায় করছে, কিভাবে করছে, কি কি কাজ করছে শকুন সংরক্ষণের বিষয়ে। এই রিজিয়নে প্রথম এই উদ্যোগটি গ্রহণ করা হয় IUCN এর রিজিওনাল অফিস থেকেই। সেখানে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এবং পাকিস্তান এই কটি দেশ মিলে একটি উদ্যোগ নেয় এবং সেই সাথে সাথে প্রায় অনেকটা সেই সময়কালীনই তারা একটি রিজিওনাল স্টিয়ারিং কমিটিও গঠন করে। এবং আমরা এই ক্ষেত্রে একটু সৌভাগ্যবান, এই জন্য বাংলাদেশে ঠিক সেই সময়েই বাংলাদেশের বন বিভাগ বিশ্বব্যাংকের অর্থায়নে যে বন্যপ্রাণী সংরক্ষণের যে প্রকল্পটি গ্রহণ করেছিল তার একটি সাব প্রজেক্ট এই ভালচার সংরক্ষণে এবং যেই ড্রাগটার কথা বলা হচ্ছে সেই টক্সিক ফ্রি ভালচার সেফ জোন প্রতিষ্ঠা করার জন্য আমরা একটা সাব প্রজেক্ট গ্রহণ করি এবং এটি বাংলাদেশ বন বিভাগের সাথে যৌথভাবেই এই প্রকল্পটি গ্রহণ করা হয় এবং সেটি বাস্তবায়নেরও করা হচ্ছে একই সাথে। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই শকুনের জন্য প্রাণঘাতী এই ওষুধটি কিভাবে বন্ধ করা যায়, এর ব্যবহার বন্ধ করা যায়, এর উৎপাদন বন্ধ করা যায়। তো সেই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ইতিমধ্যে একটি পদক্ষেপ গ্রহণ করেছে যেটি অত্যন্ত প্রশংসনীয়। সেটি হচ্ছে যে ডাইক্লোফেনাক ব্যবহার বন্ধ করতে হবে, এর উৎপাদন বন্ধ করতে হবে, এর ব্যবহারও বন্ধ করতে হবে। আপনার প্রকল্প কি এইটিকে জনগণকে জানানোর জন্য কাজ করছে? হ্যাঁ, অবশ্যই। আমাদের প্রচেষ্টা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে অন্তত পক্ষে শকুন যেন যেই পর্যায়ে এখন আছে অন্তত সেটি যেন আমরা ধরে রাখতে পারি সংখ্যার দিক থেকে, এটি যেন আর নিধন না হয় এবং
সেটা করতে গেলে যেটি করতে হবে এই ডাইক্লোফেনাকের ব্যবহার বন্ধ করতে হবে। এবং এখানে কয়েকটি বিষয় জড়িত। একটি হচ্ছে যে শুধুমাত্র বন্ধ করে আদেশ দিয়ে বন্ধ করলে যেমন চলবে না, সেই সাথে জনগণকে উপলব্ধি করতে হবে, জনগণকে সচেতন হতে হবে। এই ডাইক্লোফেনাক ব্যবহৃত হয় গবাদি পশুর ক্ষেত্রে। আমাদের যে সীমান্ত অঞ্চল রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে গবাদি পশু এদেশে আসে এবং তার ব্যথা নাশক ওষুধ হিসেবে এই ডাইক্লোফেনাক ব্যবহার করা হয়। এবং এইটি ব্যবহার বন্ধ করতে হলে জনগণকে সচেতন হতে হবে। এটি যারা প্রেসক্রাইব করেন আমাদের দেশে তাদেরকেও সচেতন হতে হবে যেন এটি আর প্রেসক্রাইব না হয়। এবং সেই ক্ষেত্রে যেটি শুধুমাত্র সরকারি উদ্যোগ তো অবশ্যই গ্রহণ করতে হবে, যে আদেশটি হয়েছে সেটি যেন পুরোপুরি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয় সেটি দেখতে হবে। এবং যারা এটার সাথে জড়িত আছেন উৎপাদনের সাথে ব্যবহারের সাথে সকলকে সচেতন হতে হবে। আচ্ছা, এবং সেই উদ্যোগটি আমি আবার আমরা গ্রহণ আসবো করেছি। ফিরে আপনার কাছে। এই পর্যায়ে আমি মুকিত মজুমদার বাবু ভাই আপনার সাথে একটু এই বিষয় নিয়ে কথা বলতে চাই, এই জন্য যে আপনি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন ধরে প্রকৃতি সংরক্ষণের বিষয়ে একটি অত্যন্ত চমৎকার উদ্যোগ নিয়েছেন এবং আপনারা যারা প্রকৃতি নিয়ে কাজ করে তারা সকলেই এই বিষয়টি প্রশংসা করছে এবং ইতিমধ্যেই আপনি সরকারের কাছ থেকে স্বীকৃতিও পেয়েছেন বিভিন্ন পুরস্কার প্রাপ্তির মাধ্যমে। আপনি বলেন আপনার এই অভিজ্ঞতা থেকে বাংলাদেশে কি শকুন রক্ষা করা সম্ভব? অবশ্যই সম্ভব, এখন সেটা যদি আমরা সবাই মিলে এগিয়ে আসি। আর যে জিনিসটা ঘটে গেছে আমাদের চোখের অন্তরালে অথবা আমরা বলবো আমাদের অজান্তে, সেই জিনিসটা আসলে আমরা বুঝতে পেরেছি অনেক দেরিতে, যে ওষুধগুলোর কারণে যেই ইনজেকশনগুলো দেওয়া হয় গরুকে এবং সেই ইনজেকশনের কারণে সেই মরা গরুর মাংস খেয়ে এই শকুনের আজকে কিন্তু এই পরিণতি। পাশাপাশি আরেকটি কারণও আছে, বড় গাছ আমরা বাংলাদেশের অনেক জায়গায় থেকেই কেটে ফেলেছি এবং আজকাল কিন্তু আমরা বড় গাছ খুব একটা দেখতে পাই না। সেটাও একটা ওদের বাসস্থানের জন্য একটা বিরাট একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে। তো সবচেয়ে বড় সমস্যা যেটা হলো সেটা হলো এই ডাইক্লোফেনাক, কিটোফেনাক, এই ধরনের যে ইনজেকশনগুলো এগুলো গরুকে দেওয়ার জন্য আমরা আমাদের সচিত্র প্রতিবেদনে দেখিয়েছি যে বর্ডার এলাকায় কিভাবে এই গরুগুলো যখন আসছে তাদের কিভাবে ইনজেকশন দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা তুলে ধরেছি আমাদের প্রতিবেদনে। পাশাপাশি আমরা মনে করি যে এই ধরনের একটি উপকারী পাখি, যে পাখিটা দেখতে অসুন্দর, এই ধরনের একটি পাখি যে কত উপকারী সেটা কিন্তু আজকে আমরা অনেক পরে বুঝতে পেরেছি, যখন সে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তো সুতরাং এই পাখিটাকে রক্ষা করা অবশ্যই সম্ভব যদি আমরা সবাই মিলিয়ে এগিয়ে আসি। এবং সেখানে একা শুধু প্রকৃতি জীবন ফাউন্ডেশন অথবা IUCN অথবা বাংলাদেশ বার্ড ক্লাবের পক্ষে সম্ভব না, আমরা সবাই মিলেই এই কাজটি করতে হবে এবং এই পাখিটি যাতে আর হারিয়ে না যায়। যেমন আমাদের দেশ থেকে ময়ূর হারিয়ে গেছে, গন্ডার হারিয়ে গেছে, বারোশিঙা হরিণ হারিয়ে গেছে, যেন এটাও সেরকম যেন ঘটনা না ঘটে। ধন্যবাদ আপনাকে। ক্রিস বাউডেন, রয়্যাল সোসাইটি ফর প্রোটেকশন অফ বার্ড, সে ইন্টারন্যাশনাল স্পেসিস রিকভারি অফিসার হিসেবে এই অঞ্চলে কাজ করে। মিস্টার ক্রিস বাউডেন, would you please tell us what is going on regarding the status of vultures in this region, since you are working with vultures particularly in this region? What do you think, what is the status of that bird in this region? So vultures, which play such an important role in the environment all over the world where they occur, but they are in trouble everywhere, but in this region it's the most worrying declines anywhere in the world. We have had 99.9% declines of the main species in the subcontinent across South Asia, and we know that at least 95% have disappeared from Bangladesh itself in the last 10 years. So very, very strong and sharp declines of these birds. How many types of vultures are available in this region? In Bangladesh itself, there are 3 species that regularly occur. In the wider region, there are some others, but there's one species which is resident here and is actually the most severely affected by these declines, and that's the white-rumped vulture or oriental white-backed vulture, it's called, Gyps bengalensis. So that is the one that we are most worried about, and that is the one which we can do something about as well. We heard from all of them that the main reason is the
uh, the medicine called diclofenac. Yes. Is the same reason for all other countries in this region? For the neighbouring countries, it's exactly the same reason. Diclofenac is the main cause for these serious declines, and that's been scientifically established in international science and nature journals. It's very clear that diclofenac has been the main cause. We are now worried about other replacement veterinary drugs, which may also, well, we know that some of them have the same effect and others have not been tested. Ketoprofen is a particular concern in this region as an alternative which veterinarians are using instead. Fortunately, there's one drug which we know is safe, and we can recommend that for veterinarians to use, and it has very similar properties. So that's meloxicam, and it's out of patent, so it can be manufactured by any company. And so we really hope and encourage that more companies should take up the production of meloxicam as instead of diclofenac, ketoprofen, or even other drugs which may or may not be safe. We are worried about other ones as well having the same effect. Oh, thank you very much. Now I would like to talk to you, Ananya Mukherjee. Ms. Ananya Mukherjee, since you are working in these organizations, the Royal Society for Protection of Bird, but you are working very specifically on safe zone. What does it mean by safe zone of vultures, and how do you think about in this region you are going to do something on safe zones for vulture? So Vulture Safe Zone is an approach to ensure safe environment for the vultures. So by safe, I mean free from any toxic drugs that we've just heard from everybody here, such as ketoprofen, diclofenac, and any other untested drugs on vultures, which could be a potential killer for the bird. So, and to achieve that, you would need to take some actions, which is mainly targeted awareness and advocacy, and also monitoring and evaluation of vulture nesting and roosting colonies. Okay, so you are also not only providing the informations, right, at the same time you would like to see some of the places for the vultures for resting, nesting and roosting. Well, a vulture safe zone basically is created based on existing population of vulture, which becomes the center point of a vulture safe zone, based on which a 100-kilometer radius is drawn in a circular way, which covers a total area of 30,000 kilometers square. And that is the area we are roughly looking at to create a vulture safe zone. And it can only be done through the targeted awareness and advocacy. Yeah, definitely. Thank you. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আবার এনামুল হক ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। শকুন যদি না থাকে, আমরা তো বাবু ভাই বলছিলেন যে শকুন দেখতে অনেক কুৎসিত, এই একটি কুৎসিত পাখি প্রকৃতি থেকে হারিয়ে গেলে কি এমন আসে যায়, এটা নিয়ে মানুষের কি ক্ষতি হবে? আপনি এটাকে সংরক্ষণ করার জন্য কেন আমরা সকলকে বলবো যে তোমরা আসো, শকুনকে সংরক্ষণ করো, এই কথাটা আমরা কেন বলবো? এর মূল উদ্দেশ্যটা কি? কেন মানুষ এটাকে সংরক্ষণ করবে? আপনি কিভাবে আমাদেরকে এটি একটু পরিষ্কার করে বলবেন বা ব্যাখ্যা করবেন? শকুন না থাকলে মানুষের বড় একটা ক্ষতি হবে, খুবই বড় ক্ষতি। সেটা এই কারণে যে প্রকৃতিতে মৃতদেহ থাকবেই, বন্যপ্রাণী মারা যাবে, গবাদি পশু, গৃহপালিত প্রাণী মারা যাবে, সেগুলো ওই মৃতদেহ সরানোর কাজটি লক্ষ বছর ধরে শকুনই করছে। শকুন এই কাজে বিশেষজ্ঞ। মৃতদেহের ভেতরে যে রোগ জীবাণু থাকে, প্যাথোজেন, সেটা শকুনের পেটে সম্পূর্ণ হজম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ফলে শকুন সব দেহ খেলে সব দেহের রোগ জীবাণু ছড়ায় না, কিন্তু শকুন নেই বলে এখন খাচ্ছে কাক, কুকুর এবং রাতে ইঁদুর। এদের মাধ্যমে বড় বড় রোগ ছড়িয়ে যাচ্ছে। যে রোগগুলো বন্য প্রাণী থেকে কিংবা কোনো অন্য প্রাণী থেকে মানুষে হয়, বলা হয় জুনোটিক রোগ। রোগ বেশি হয়ে যাচ্ছে মানুষের দেহে। যেমন গত বছর অ্যানথ্রাক্সের ঘটনা আপনারা জানেন, অনেক কয়েকজন লোক একসঙ্গে মারা গেছে। অ্যানথ্রাক্স এমন একটা রোগ যেটা গরুতে হয় কিন্তু মানুষ সংক্রমিত হয়ে যায়। অ্যানথ্রাক্সের স্পোর 100 বছর মাটিতে পুঁতে রাখলেও বেঁচে থাকে, অথচ শকুনের পেটে এটা ধ্বংস হয়ে যায়। শকুন নেই বলে
কুকুর বেশি মাংস পাচ্ছে এবং এতে কুকুরের সংখ্যা বাড়ছে, এর মাধ্যমে জলাতঙ্ক রোগ বেশি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। তো এইভাবে এগুলো জনস্বাস্থ্যের জন্য হুমকি সরাসরি। শকুনকে আমাদের রাখতেই হবে, যতদিন এই পৃথিবীতে বন্য প্রাণী মারা যাবে কিংবা মানুষের গৃহপালিত প্রাণী মারা যাবে এবং ফেলে রাখা হবে। আমাদের এখানে এখনও গ্রামে গঞ্জে, উপকূলে, হাওড় অঞ্চলে শত শত গরুর লাশ কিন্তু পড়েই থাকে শকুন নেই বলে, এবং তাতে দূষিত হচ্ছে পানি এবং পরিবেশ। এটা আমরা কিভাবে ঠেকাবো? শকুন না থাকলে আমরা এত শবদেহ কিন্তু সরিয়ে ফেলতে পারবো না। ফলে আমাদের শকুন সরিয়ে ফেললেও আপনি যা বলছিলেন জি যে অ্যানথ্রাক্স আক্রান্ত কোনো গরু যদি মাটিতে পুঁতেও রাখা হয় তাহলে 100 বছর পরেও আপনি অ্যানথ্রাক্স আক্রান্ত হতে পারেন। সুতরাং সরিয়ে ফেললেও যে আপনি বেঁচে যাচ্ছেন তা কিন্তু না। কাজেই সেই ক্ষেত্রে শকুনের একটা বড় ভূমিকা আছে, বিশেষ করে এই শবদেহগুলি খেয়ে সাবার করা এবং একই সাথে জীবাণু নিয়ন্ত্রণ করা। কাজে জীবাণু নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা বড় সাফল্য। ইশতিয়াক ভাই, সরকার এ পর্যন্ত একটা বলেছিলেন যে সরকার এই বিষাক্ত ওষুধটিকে বন্ধ করার জন্য আইন পাশ করেছে, নিষিদ্ধ করেছে যে এটা আর ব্যবহার করা যাবে না। এছাড়া সরকার আর কি কি উদ্যোগ নিয়েছে এবং আপনার প্রতিষ্ঠান কি কি উদ্যোগ নিয়েছে বলে আপনি মনে করেন বর্তমান প্রতিষ্ঠান? আমি কিছু বলেছি এই প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যে কি উদ্যোগ নিয়েছি বা আরও কি নিতে পারি। তার মধ্যে যেমন একটা বড় হলো সচেতনতামূলক একটি ক্যাম্পেইন করা সকলের মাঝে। আরেকটি এই প্রকল্পের আরেকটি বিশেষ দিক হলো যেটি ভালচার সেফ জোন বলেছে, আমরাও দুটো জায়গাকে ইতিমধ্যে নির্ধারণ করেছি এই ধরনের দুটো সেফ জোন করার জন্য। একটি সুন্দরবন বনাঞ্চলকে নিয়ে, আরেকটি হচ্ছে সিলেট এবং মৌলভীবাজার অঞ্চলকে নিয়ে। এখানে যে কাজটি করা হবে সেটি হচ্ছে যে জনগণকে অবশ্যই উদ্বুদ্ধ করতে হবে এবং সেই সাথে আমরা প্রচেষ্টা গ্রহণ করছি এই প্রকল্পতে একটি নির্দিষ্ট সময়ের জন্য। প্রকল্প হয়তো শেষ হয়ে যাবে, তাই আমরা চাইছি যে এই যে আমরা সংগঠন যেটা করব বা জনগণকে যেটা সংগঠিত করব সেটি আমরা কিভাবে টেকসই করতে পারি বা সাস্টেইন করতে পারি। এজন্য আমরা সহব্যবস্থাপনার যে কার্যক্রমগুলি ইতিমধ্যে বন বিভাগ গ্রহণ করেছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা চাইছি যে এই শকুন যে সংরক্ষণের বিষয়টিও সেখানে নিয়ে আসতে, এবং এটি একটি বড় উদ্যোগ হবে এবং সেটি বন বিভাগের মাধ্যমে আমরা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাধ্যমে এই উদ্যোগটিকে যদি আরেকটু তাদের সম্মতি গ্রহণ করতে পারি সেটি আমরা সাস্টেইন করতে পারি। আপনি একটুকে বলছিলেন যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি বড় প্রকল্প হচ্ছে। অনন্যা মুখার্জি আমাদেরকে বলছিল যে সেফ জোন করার জন্য বিশেষ করে শকুনের নেস্টিং এবং রোস্টিং করার জন্য, অর্থাৎ তার বসে আর বিশ্রাম করা এবং পরবর্তী পর্যায়ে তার বংশবৃদ্ধি করার জন্য যে তার বাসা বানানো এবং ইত্যাদি করা, এটার জন্য কোনো বিশেষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা এই প্রকল্প? ভালচার সেফ জোনে অনন্যা যেটা বলেছেন সেটা সহ সেখানে আমরা কমিউনিটি অর্গানাইজেশনের মাধ্যমে প্রথমেই চেষ্টা নেব বা প্রথমেই উদ্যোগ গ্রহণ করব কিভাবে ডাইক্লোফেনাক ব্যবহারটাকে বন্ধ করা যায়, সেটি হবে আমাদের টার্গেট। প্রথমে হচ্ছে কিভাবে কমিয়ে আনা যায় যতটুকুন সম্ভব, এবং আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হবে সেটি একেবারেই যেন নির্মূল করা যেতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে এখনও পর্যন্ত এনাম ভাইও উল্লেখ করেছেন যে আমাদের এখনও পর্যন্ত কিটোপ্রোফেন ব্যবহৃত হচ্ছে। এই কিটোপ্রোফেন সেই ডাইক্লোফেনিকের মতোই ক্ষতিকারক, প্রাণবিনাশী। অতএব এটিও আমাদের বন্ধ করতে হবে, বন্ধ করার উদ্যোগ করতে হবে। আমাদের সরকারের কাছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাধ্যমে একটি অ্যাপিল হবে যেন এটি যে পদক্ষেপ নিয়ে ডাইক্লোফেনিক বন্ধ করা হয়েছে অনেকটা একই রকম পদক্ষেপ গ্রহণ করে যেন কিটোপ্রোফেনও বন্ধ করা হয়। এবং সেই সাথে সরকারের আমরা যে ভালচার সেফ জোন যেটা করতে যাচ্ছি এটি যেন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এটিও যেন একটু যদি সকলকে জানান দেওয়া হয় এবং সকলে যদি জানেন তাহলে অত্যন্ত উপকার হবে। এবং কিটোপ্রোফেনও যদি আমরা বন্ধ করতে পারি, বন্ধের উদ্যোগ নিই এবং সরকার যদি এটি পদক্ষেপ গ্রহণ করে সেটিও আমরা কমিয়ে এনে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবো বলে আশা করছি। এখানে আরেকটি ওষুধ আছে মেলক্সিক্যাম, সেটির যদি আমরা ব্যবহার বৃদ্ধি করতে পারি তাহলে সেটি সকলের উপকারে আসবে। বাবু ভাই, ওনারা দুইজনই বিশেষ করে এনাম ভাই এবং ইশতিয়াক ভাই বলছিলেন যে প্রচারের কথা। আপনার পক্ষ থেকে আপনি যদি একটু বলেন যে মিডিয়া কী ধরনের ভূমিকা নিলে বা কী নিতে পারে মিডিয়া, এই ক্ষেত্রে তার ভূমিকা কী হতে পারে? আসলে আইন করে কিন্তু কোনো কিছু বন্ধ করা যায় না, সচেতনতাটা যদি না আসে। তো সুতরাং এখানে
যত বেশি আমরা প্রচার করতে পারবো প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অন্যান্য মিডিয়াতে যে এই জিনিসটার ব্যাপারে, যে এই কিটোফ্রেনেক বলেন কিংবা ডাইক্লোফেনাক বলেন অথবা অন্য যে ওষুধগুলো ক্ষতি করছে এই আমাদের শকুনগুলোকে, এটার মূল কারণটা কিন্তু আমাদের তুলে ধরতে হবে। এবং পাশাপাশি শকুন যে একটি উপকারী প্রাণী সেটাও কিন্তু আমাদের বলতে হবে, কারণ সারা জীবন কিন্তু আমরা শুনে এসেছি শকুনের মতো চোখ, শকুনের মতো ব্যবহার। সুতরাং সেখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে, কিন্তু শকুন যে একটা উপকারী প্রাণী সেটাও কিন্তু আমাদের বলতে হবে। তো সুতরাং সচেতনতার ব্যাপারটা যত আমরা ছড়িয়ে দিতে পারবো এবং যত আমরা ইন্টেরিয়রে ছড়িয়ে দিতে পারবো নানা মাধ্যমে, এবং সেখানে কিন্তু সরকারের পাশাপাশি আমরা যারা আছি এবং জনগণ যারা আছে সবাই মিলে যখন এগিয়ে আসবে এবং আমাদের প্রচার মাধ্যমগুলো যত বেশি এটাকে হাইলাইট করবে, ততই আমি বলবো যে মানুষ কিন্তু অ্যাওয়্যার হবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে। এবং পাশাপাশি আইনের শক্ত প্রয়োগ কিন্তু লাগবে, মানে দুটো মিলিয়েই কিন্তু আমাদের কাজটা করতে হবে, তাহলে হয়তো আমরা এই শকুনকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ। Chris, can you please tell us what your organizations so far did in this country and what is the plan for next 5 years to recover vulture population in this region? Well, we have been more active in India and Nepal so far, but I'm very happy that we are now getting more directly engaged here, and together with the IUCN-led project and with the Forest Department, who have come on board as part of the SAVE partnership, Saving Asia's Vultures from Extinction. It really gives us a new start to... So we are helping with sharing our experience from India and Nepal on vulture safe zone initiatives, but also in terms of developing the priorities and giving whatever other support we can. But the work here is being led in country itself. So RSPB is one partner which has been active. There are now 13 partners, and we're very happy that Forest Department of Bangladesh has just become formally a partner, as well as the National Recovery Committee for Vultures here in Bangladesh. So we're really working together, but in a wide consortium of partners from right across South Asia in terms of addressing these very worrying trends and threats, because we seriously risk losing these birds forever if we don't act quickly. Thank you very much. Now I would like to talk to you, Ananya Mukherjee. What do you think regarding the vulture populations in futures? Do you think that our future generations will be able to see vultures, even though vulture doesn't look like very nice bird? Well, I certainly think we have started to see first signs of recovery in India and Nepal with the consistent and strong awareness and advocacy work that's been ongoing in the region. And recent studies have actually shown that the decline has stabilized, and that was based on the decline in the use of the diclofenac drug in India and Nepal, and the increase in the use of the safe drug meloxicam. So we are very much hoping, therefore, that now that we think that the decline has halted, that in the near future we will be able to say with more confidence that the vulture populations are recovering. So Okay. yes is the answer. Yeah, okay, thank you very much. সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রকৃতিতে অসুন্দর হলেও উপকারিতার দিক থেকে শকুন অত্যন্ত একটি জরুরি পাখি। শকুন যদি না থাকে আমাদের প্রকৃতিতে অপরিচ্ছন্নতা দেখা দিবে। সেই অপরিচ্ছন্নতা প্রকৃতি থেকে জনস্বাস্থ্যে হানা দিবে এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। সেই প্রেক্ষাপটে প্রকৃতিকে সুন্দর রাখার জন্য, জনস্বাস্থ্যকে সঠিক রাখার জন্য আমাদের শকুন সংরক্ষণ করতে হবে। যে উদ্যোগ বাংলাদেশ সরকার নিয়েছে, যে উদ্যোগ বার্ড ক্লাব কিংবা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন নিয়েছে, যে উদ্যোগ রয়্যাল সোসাইটি ফর প্রোটেকশন বার্ড নিয়েছে, আসুন এই উদ্যোগের সাথে আমরা সামিল হই, আমরা শকুন রক্ষায় এগিয়ে আসি। সকলকে ধন্যবাদ। সবুজ শ্যামল প্রাণের স্বদেশ, স্নিগ্ধ
শুনে